নমস্কার। আমাদের সকলের কাছে খবর বা সূচনায় এসে গেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্বসংঘ চালক ডাক্তার মোহন রাও ভাগবত দক্ষিণবঙ্গ এবং মধ্যবঙ্গে ওনার প্রবাস আছে। 7 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত ওনার প্রবাস হবে। সেই প্রবাস উপলক্ষে আজকে এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আমি পরিচয় করে দিচ্ছি, আমি বিপ্লব রায়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণবঙ্গ প্রান্তের প্রান্ত প্রচার প্রমুখ। আমার পাশেই বসে আছেন ডক্টর জিষ্ণু বসু, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূর্ব ক্ষেত্রের সংঘের 5টা প্রান্ত, সিকিম, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আন্দামান, এইটা আমাদের একটি ক্ষেত্র। এই ক্ষেত্রে ক্ষেত্র প্রচারক, সহ প্রচারক হিসাবে উনি দায়িত্ব পালন করছেন। এর আগে দক্ষিণবঙ্গ প্রান্তের প্রান্ত কার্যবাহক ছিলেন। মুখ্যমন্ত্রী পরিচয় রাখবেন। আরেকটা পরিচয় রাখবেন আমাদের পিছনে আছে ডক্টর সচিন সিংহ। সচিনদা আমাদের দক্ষিণবঙ্গ প্রান্তের প্রচার প্রমুখ ছিলেন দীর্ঘদিন। পরে অন্য সংগঠনের মিডিয়া সেলেরও দায়িত্ব ছিলেন। বর্তমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূর্ব ক্ষেত্রে কার্যকরী সদস্য হিসাবে আছেন, আমাদের সঙ্গে আছেন। সেখানে পরে আমরা ব্যক্তিগতভাবে পরিচয় আছে। আজকে যে সম্মেলনটা উদ্দেশ্য হচ্ছে কর্মজীবী সৎসঙ্গ চালকের যে প্রবাস, সেই প্রবাসকে কেন্দ্র করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্বোচ্চ দায়িত্বের পদ হচ্ছে সর্বসংঘ চালক। এই পদ 1929 সালে ডাক্তার কেশব হরিরাম রাও ভেদেওয়া উনি 1929 সালে এই দায়িত্বে ন্যস্ত হয়েছে। ডাক্তারটির সঙ্গে শাখা 1925 শুরু করার পরে যেখানে যেখানে গেছেন সংঘ কাজ শুরু করে তিনি সেখানে একজন প্রমুখ ব্যক্তি, ঘনিষ্ঠ ব্যক্তি, তাকে সেখানকার দায়িত্ব দিয়ে এসেছেন সংঘ কাজ পরিচালনা করার জন্য। সেটা সংঘ চালক এই দায়িত্ব দিয়ে এসেছেন। আসার পরে কয়েক বছর কেটে যাওয়ার পরে তারা কি করলেন যে যা অর্থনীতির আমরা সংঘ কাজকে এগিয়ে নিয়ে চলেছি তার কোনো দায়িত্ব নেই। তো সেই দায়িত্ব কি হবে তারা সেই বৈঠকে সংঘ চালকরা ঠিক করার পরে সেখানে ঠিক হলো সংঘের যে শারীরিক বিভাগ আছে, তখন এত বিভাগ ছিল না, সংঘের শাখাতে ওনাকে বলা হলো যে আপনি 10 মিনিট পরে আসবেন। ডাক্তারটি সেই কথা মতো 10 মিনিট পরে গেছেন। সেই সময় তাকে তখনকার ভাষাতে এটা সর্বসংঘ চালক প্রণাম হিসাবে দেওয়া হয়েছিল। সকলের পক্ষ থেকে সব সংঘ চালকদের উপরে তিনি তাই সর্বসংঘ চালক প্রণাম। সেই দিন থেকে সর্বসংঘ চালকের পদে ডাক্তারজি এবং পরবর্তী সময়ে আমরা জানি সর্বসংঘ চালক 2009 থেকে বর্তমান প্রয়োজনীয় সর্বসংঘ চালক ডাক্তার মোহন ভাগবত দায়িত্ব পালন করে চলেছে। সঙ্গে সাংগঠনিক পদ্ধতি অনুযায়ী বছরে 2 বার সর্বসংঘ চালক এবং সরকার্যবাহক তাদের প্রবাস প্রত্যেক প্রদেশে 2 বার। একবার সাংগঠনিক প্রবাস, আরেকবার শৈক্ষিক প্রবাস, প্রশিক্ষণ প্রবাস। প্রশিক্ষণ প্রবাসটা সাধারণত এপ্রিল থেকে জুন পর্যন্ত সারা দেশে হয়। তো এই সময় হয় 1 বছর সৎসঙ্গ চালক যান, 1 বছর সরকার্যবাহক যান। এই পদ্ধতি
এই দুই পদ্ধতির পরেতেও একটি বিশেষভাবে সমাজের যারা প্রবুদ্ধ নাগরিক, বিশিষ্ট নাগরিক, বিভিন্ন মঠ মন্দির, সামাজিক প্রতিষ্ঠান, তাদের সঙ্গেও একটা বিশেষ প্রবাস। সাধারণভাবে এই ক্রমের সঙ্গে সরসংঘচালকী এবং সরকার্যালয়ী প্রবাস। এই প্রবাস ক্রম মার্চ মাসে ঠিক হয়ে যায়। এক বছরের প্রবাস মার্চ মাসে ঠিক হয়ে যায়, অক্টোবরের প্রতিনিধি সভার বৈঠকের পরেতেই ঠিক হয়ে যায়। সেখানে বৈঠকের বিষয় ইত্যাদি সব ঠিক হয়ে, স্থান বিষয় ঠিক হয়ে যায়, সেইভাবেই প্রস্তুতি চলে। আমাদের এখানে যে বিষয়, সেই বিষয় আমরা জানি যে আমাদের 6 তারিখ আগামীকাল রাত্রে বেলায় উনি কেরল থেকে আসবেন, এসে কলকাতাতে উনি 12 তারিখ পর্যন্ত থাকবেন। আর 13 তারিখে বর্ধমানে যাবেন, মধ্যবঙ্গের কার্যক্রম আছে, সেই কার্যক্রম। আর সেইখানটায় উনি 16 তারিখ পর্যন্ত থেকে 17 তারিখে ফিরে যাবেন। এই হচ্ছে ওনার এইবারের কার্যক্রমের রূপরেখা। তো আমাদের দক্ষিণবঙ্গে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে বিভিন্ন পর্যায়ে প্রচারকদের সঙ্গে সাংগঠনিক বিভাগ তদন্ত যারা রয়েছে, 2-3 জেলার একটা বিভাগ আছে, সেই বিভাগ তদন্ত যারা আছে তাদের প্রান্ত কার্যকারী, বিবিধ সংগঠনের যারা ভাবনা চিন্তা করে, এইরকম স্বয়ংসেবক যারা ক্ষেত্রে কাজ করছেন তাদের নিয়ে বৈঠক। এইরকম কয়েকটি পর্যায়ে বৈঠক আছে 7 থেকে 9 পর্যন্ত। 9 এবং 10-এ সঙ্গে একটা প্রবীণ স্বয়ংসেবক সময় বিভিন্ন দায়িত্ব নিয়ে কাজ করেছেন, তাদের সঙ্গে পরিচয় করা, কথাবার্তা করা, আলাপচারিতা, এবং তাদের পরিবারের বিশিষ্ট কেউ থাকলে তাদের সঙ্গে আলাপচারিতা করা, আর বিশেষ কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলা। এইটাই 10 তারিখ পর্যন্ত আছে। 11 এবং 12 অখিল ভারতীয় টলির মধ্যে সরসংঘচালক, সরকার্যবাহক এবং সহ সরকার্যবাহক 6 জন, এই 8 জনের টলি, সেই টলি বৈঠক হবে, সেটা কলকাতাতে হবে। এই টলি বৈঠকও গত 2 বছর আগে কলকাতায় হয়েছিল, এই বছর এখানে হবে। আর তারপরে উনি মধ্যবঙ্গে যাবেন। মধ্যবঙ্গে 14 তারিখে বর্ধমানের প্রান্ত কার্যালয়ে তার উদ্বোধন হবে, এবং 16 তারিখে একটি সার্বজনীন কার্যকর্তাদের সম্মেলন হবে, সেইখানে উনি বক্তব্য রাখবেন। এই যে সার্বজনীন সম্মেলন, সেটাও প্রতি বছর একটা প্রান্তে হয়। গত বছর আমাদের এখানে 23শে জানুয়ারি নেতাজি নবপ্রণাম হয়েছিল, বড়দিনের সরসংঘচালক উপস্থিতিতে। আর এই বছর ওখানে হচ্ছে এরকম আসামের 2টো প্রান্ত, আমাদের 3টে প্রান্ত, এইভাবে এই হচ্ছে আজকে থেকে বিশেষ বাকি মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বাকি বিষয়গুলো নিয়ে কৃষ্ণদা বলবেন। আর এই বৈঠকের উদ্দেশ্য হচ্ছে, আমরা জানি গত বছর আমরা ভারতীয় কার্যকারীদের সমাজ পরিবর্তনের জন্য 5 পরিবর্তনের কথা বলছিলাম, যে স্ব-আধারিত ব্যবস্থা উদ্যোগ আমাদের দিকে করা। দ্বিতীয় হচ্ছে যে সামাজিক সচেতনতা। তৃতীয় হচ্ছে কুটুম্ব প্রবর্তন, পর্যাবরণ, আর নাগরিক কর্তব্য বা নাগরিক শিষ্টাচার। এই 5টা বিন্দুর উপরে এই বৈঠক আগামী কয়েক বছর ধরে আমাদের করতে হবে। সেই বিষয় নিয়ে উনি বৈঠক কার্যকর্তাদের বিন্দু করেন। বাকি বিষয় আমি বিষ্ণুদাকে দিচ্ছি। বিষ্ণুদা বিষয় সরসংঘচালকজি দক্ষিণবঙ্গ এবং মধ্যবঙ্গ প্রবাসের বিষয়ে বিজ্ঞতা বললেন। আমরা সংঘের রচনা হিসেবে একটি প্রান্ত, মানে একটি প্রদেশ হিসেবে দক্ষিণবঙ্গকে আলাদা, মধ্যবঙ্গকে আলাদা এই হিসেবে দেখি। তাই দক্ষিণবঙ্গ এই প্রদেশের 4 দিন
আর মধ্যবঙ্গ এই প্রদেশে 4 দিন আর মাঝখানে 2 দিন অখিল ভারতীয় টলির বৈঠক। তাই যদিও পশ্চিমবঙ্গে উনি 6 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত থাকছেন, কিন্তু আসলে সংঘের রচনা হিসেবে দুটি প্রান্তে 4 দিন করে থাকছেন আর মাঝখানে 2 দিন অখিল ভারতীয় টলির বৈঠক আছে। পূজনীয় সরসংঘচালক এই বিষয়টি বিপ্লবদা বললেন। সরসংঘচালক এই যে নাম, সেটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রদ্ধার পদ। আমাদের সাংগঠনিকভাবে সর্বোচ্চ পদ সরকার্যবাহক। সরকার্যবাহক পর্যন্ত আমাদের নির্বাচনের মাধ্যমে হয়। প্রত্যেক 3 বছর পরে সংঘচালক নির্বাচিত হন। সংঘচালকেরা সর্বভারতীয়ভাবে সরস কার্যবাহক নির্বাচন করেন। সরস সংঘচালক এই যে নামটি, সেটি আমরা বলি শ্রদ্ধার পদ, সেটি নির্বাচন হয় না। যেভাবে বিপ্লবদা বলেন সেভাবেই শ্রদ্ধার পদ ঠিক হয় না। একদম প্রথম সরসংঘচালক যার কথা এখনই আমরা শুনলাম, ডক্টর কেশব ক্ষুদিরাম হেডগেওয়ার। ডক্টর হেডগেওয়ার কলকাতাতে ডাক্তারি পড়ার জন্য এসেছিলেন। তখনই তিনি দেশের স্বাধীনতা সংগ্রামে অনুশীলন সমিতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হন। এখানে সশস্ত্র বিপ্লবীদের সঙ্গে তার যোগাযোগ ছিল এবং মধ্য ভারতের সঙ্গে তিনি যোগসূত্র রূপে তাকে ইংরেজ পুলিশেরা কোকেন এই নামে কোডিং করেছিল। আসলে এই নিয়েও বিস্তৃত বলা যায় যে তার স্বাধীনতা সংগ্রামে কলকাতায় থাকার সময় যে অংশগ্রহণ ছিল। তাই সরসংঘচালকের তার পরবর্তী ক্ষেত্রেও তিনি মহারাষ্ট্রে বেরিয়ে যাওয়ার পরে বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। সংঘ প্রতিষ্ঠার পরেও তিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে কারাবরণ করেছিলেন। তার জন্যই সরসংঘচালকের তার যে পদ, তিনি যেহেতু জেলে ছিলেন, তার জন্য লক্ষণ বাসুদেব অরঞ্জাবেকে 1 বছরের জন্য পূজনীয় সরসংঘচালকের দায়িত্ব দিতে হবে। কারণ জঙ্গল সত্যাগ্রহের জন্য যখন সমুদ্র তীরবর্তী জায়গাগুলিতে মহাত্মা গান্ধীর নেতৃত্বে লবণ সত্যাগ্রহ হয়েছিল, যেখানে যেখানে সমুদ্র তট নেই সেখানে জঙ্গল সত্যাগ্রহ হয়েছিল। ডাক্তার কেশব ক্ষুদিরাম হেডগেওয়ার 1930 সাল থেকে 31 সাল জেলে ছিলেন। জঙ্গল সত্যাগ্রহে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে তখন সংঘ প্রতিষ্ঠা হয়ে গেছে। এইটুকু সময়ের জন্য লক্ষণ অরঞ্জাবেকে পূজনীয় সরসংঘচালকের দায়িত্ব পালন করতে হয়। লক্ষণ বাসুদেব অরঞ্জাবে তারপরে আবার ডক্টর কেশব ক্ষুদিরাম হেডগেওয়ার দায়িত্ব পান। সঙ্গে দ্বিতীয় সরসংঘচালক ছিলেন মাধব সদাশিব গোলওয়ালকর। আমরা বলি গুরুজি গোলওয়ালকর। গুরুজি গোলওয়ালকর রামকৃষ্ণ মিশনের যিনি বিবেকানন্দের গুরু ভাই স্বামী অখণ্ডানন্দের শিষ্য ছিলেন এবং সারগাছি, মুর্শিদাবাদের সারগাছিতে তার শিষ্যত্ব গ্রহণ করে সেখানেই থাকতেন। এবং স্বামী অখণ্ডানন্দজি যখন দেহ চলে গেল, তখন মাধব সদাশিব রাও গোলওয়ালকর সেখানেই ছিলেন এবং সেখান থেকে বেলুড় মঠে নিয়ে আসার পরে আমরা জানি যে গঙ্গার ধারে যেখানে সন্ন্যাসীদের শেষকৃত্য অনুষ্ঠিত হয়, সেখানে মাধব সদাশিব রাও গোলওয়ালকর তার সঙ্গে ছিলেন। তিনি তার পরবর্তীকালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বিতীয় পূজনীয় সরসংঘচালকের দায়িত্ব পালন করেন। তৃতীয় সরসংঘচালক ছিলেন বালাসাহেব দেওরস, মধুকর দত্তাত্রেয় দেওরস। তৃতীয় সরসংঘচালকের পরে চতুর্থ সরসংঘচালক অধ্যাপক রাজেন্দ্র সিং এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। নোবেল পুরস্কার জয়ী বিজ্ঞানী সিভি রমন, চন্দ্রশেখর ভেঙ্কট রমনের খুব প্রিয় ছাত্র ছিলেন এবং ক্রিস্টালোগ্রাফির জন্যই তার তখন স্পেকট্রোমেট্রি এইভাবে বলা হতো যে তিনি এলাহাবাদ ইউনিভার্সিটিতে
শ্রীনাথ সাহা যে চেয়ার প্রফেসর রিকোয়েস্ট করেন, ফিজিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন অধ্যাপক রাজেন্দ্র সিং। তারপরে তিনি সংঘের প্রচারক হন এবং পূজনীয় সরসংঘচালকের দায়িত্ব পালন করেন। চতুর্থ সরসংঘচালক ছিলেন রঞ্জু ভাইয়া অধ্যাপক রাজেন্দ্র সিং। পঞ্চম সরসংঘচালক ছিলেন উপহারি সীতারামাইয়া সুদর্শন। আমরা জানি যে তিনি সুন্দর বাংলায় ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিতেন। আমাদের নিজের জন্য সৌভাগ্য হয়েছে যে সুদর্শনজির বক্তব্য, 1 ঘন্টার বক্তব্য বাংলায় শহীদ মিনার ময়দানে শোনার। ষষ্ঠ সরসংঘচালক ডক্টর মোহন ভাগবত, মোহন মধুকর ভাগবত, ইনি আমাদের ষষ্ঠ সরসংঘচালক। মোহনজির জন্ম মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার চন্দ্রপুরে। গড়চিরোলির নাম অনেকেই আমরা জানি বিভিন্ন কারণে, সেখানে চন্দ্রপুরে মোহনজি ভাগবতের জন্ম। তার ঠাকুরদা ছিলেন ডক্টর কেশব বলিরাম ভেট্রিওয়ালের সহপাঠী নানারাও ভাগবত। তিনিও সংঘচালকের দায়িত্ব পালন করেছিলেন। মোহনরাও ভাগবতের বাবা ছিলেন অ্যাডভোকেট মধুকর ভাগবত। তিনি সংঘের বিভিন্ন দায়িত্ব পালন করার পরে গুজরাট, আজকের যে গুজরাট, তখন মহারাষ্ট্র এই প্রদেশের অংশ ছিল, কিন্তু গুজরাটকে আমরা আলাদা প্রান্ত তখনই বলতাম। সেই গুজরাট প্রান্তের প্রথম প্রান্ত প্রচারক ছিলেন পূজনীয় সরসংঘচালক পিতৃদেব অ্যাডভোকেট মধুকর ভাগবত। ডক্টর মোহনরাও ভাগবত পাঞ্জাবরাও কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পশু চিকিৎসাতে স্নাতক হন এবং তারপরে সংঘের প্রচারকের দায়িত্ব গ্রহণ করেন। পশু চিকিৎসক হিসেবে পড়াশোনা শেষ করার পরে সংঘের জেলা বিভাগ এবং শেষে বিদর্ভ প্রান্ত, সেই প্রান্তের প্রান্ত প্রচারক হিসেবে উনি দায়িত্ব গ্রহণ করেন। তারপরে ক্ষেত্র প্রচারক, একটু আগে আমরা যেমন শুনলাম পূর্ব ক্ষেত্র, তেমন বিহার ক্ষেত্র মানে দুটি বিহার, উত্তর বিহার, দক্ষিণ বিহার এবং ঝাড়খণ্ড। সেই বিহার ক্ষেত্রের ক্ষেত্র প্রচারক হিসেবে তিনি দায়িত্ব নেন এবং তারপরে অখিল ভারতীয় শারীরিক প্রমুখ, তারপরে দায়িত্ব ছিল অখিল ভারতীয় প্রচারক প্রমুখ হিসেবে তার দায়িত্ব ছিল। তখন একটা দীর্ঘ সময় তিনি কলকাতায় ছিলেন, তখনই তার সড়ক কার্যবাহক সেই দায়িত্ব ঘোষিত হয়। 2000 সাল থেকে 2009 সাল এই দীর্ঘ সময় ধরে তিনি সড়ক কার্যবাহের দায়িত্বে ছিলেন এবং 2009 সাল থেকে আজকে পর্যন্ত তিনি পূজনীয় সরসংঘচালকজির দায়িত্বে আছেন। 2009 সালে তার দায়িত্ব গ্রহণ করার ঠিক পরে কলকাতার কাছে ক্যানিংয়ে একটি বড় স্বয়ংসেবকদের একত্রীকরণ হয়েছিল এবং তারপর থেকে আজ পর্যন্ত বহুবার তার কলকাতায় প্রবাস হয়েছে। যেহেতু তিনি কলকাতায় ছিলেন, তার জন্য তিনি খুব সহজে বাংলায় কথা বলেন এবং বাংলায় প্রশ্ন করলে বাংলাতেই উত্তর দেন। যে কারণের জন্য তার এবারে প্রবাস আমরা একটু আগে শুনলাম যে সংঘের যারা কার্যকর্তা, আমরা বলি মানে এটা পূজনীয় দেবরাজজি বলতেন যে সংঘ কি? সংঘ হলো হিন্দু ফ্যামিলি অর্গানাইজেশন। আমরা একটা পরিবারের মতো মনে করি। এই পরিবারের আমাদের ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, আমাদের সবচেয়ে আদরের মানুষ আমাদের এখানে আসছেন। তার জন্য তার সঙ্গে আমাদের পরিবারের সদস্য যেমন প্রত্যেকে দেখা করেন, তারা দেখা করার জন্য আসবেন। প্রান্ত স্তরে যারা কার্যকর্তা তারা দেখা করার জন্য আসবেন, বিভাগ স্তরে প্রচারকরা দেখা করার জন্য আসবেন এবং আরো কিছু কার্যকর্তার সঙ্গে তার দেখা হবে। পঞ্চবিন্দু আমাদের এবারে যে সংঘের শতবর্ষ, 100 বছর সংঘ অতিক্রম করল, অত্যন্ত সফলভাবে সমাজে কাজ করে হিন্দু সমাজের জন্য পরম বৈভবশালী ভারতবর্ষ তৈরি করার লক্ষ্যে সংঘ এগিয়ে যাচ্ছে। তাই 100 বছর হওয়ার পরে কি কাজ হবে, 100 বছরের এই তথাকথিত ভাবে সেলিব্রেশন কিভাবে হবে, এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে।
যে ব্রিগেডে কোনো সভা হবে কিনা বা অন্য কোনো দিল্লিতে রামলীলা ময়দানে কিছু হবে কিনা। সংঘ এই কাজটা মানুষ তৈরির কাজ যেহেতু করে, তার জন্য আমাদের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমাজের মধ্যে আমরা সমাজের সজ্জন শক্তি, মানে আমাদের যারা ফেলো ট্রাভেলার্স, মানে যারা সঙ্গের প্রতিদিনে সাক্ষাৎ হয়তো আসেন না, কিন্তু দেশের জন্য, মানুষের জন্য, হিন্দু সমাজের জন্য এবং দেশকে পরবৈভবশালী করার জন্য কাজ করছেন এবং মানসিকতা আছে, তাদেরকে সকলকে নিয়ে আমরা সমাজের 5টি পরিবর্তন এই সময়ের মধ্যে করার জন্য প্রত্যেক স্বয়ংসেবক কাজ করবেন। প্রথম পরিবর্তন হচ্ছে সামাজিক সমরসতা। পূজনীয় দেবরাজজি বলতেন, যদি জাতি ভেদ পাপ না হয় তাহলে পৃথিবীতে আর অন্য কিছুই পাপ নেই। যদি জাতি ভেদ প্রথা পাপ না হয় তাহলে পৃথিবীতে আর অন্য কোনো পাপ নেই। আমরা মনে করি যে হিন্দু সমাজের মধ্যে যে ক্যান্সারের মতো হয়ে আছে এই জাতিভেদ প্রথা, তার সমূলে উৎপাদন করে একটা সমরস সমাজ, মানে প্রত্যেক মানুষ, প্রত্যেক হিন্দু নিজেকে ভাই বলে মনে করবে, সামাজিক সমরসতা তার প্রথম পরিবর্তনের বিষয়। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা সমাজের কাছে যাব, যার জন্যই এত দিককার তার প্রবাস, দ্বিতীয় বিষয় হচ্ছে পরিবেশ, হিন্দিতে পর্যাবরণ। এই পরিবেশ রক্ষা করার জন্য প্রত্যেক স্বয়ংসেবক প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ওয়ার্ডে এবং প্রতিটি জায়গায় মানুষকে সচেতন করবে। জল জঙ্গল রক্ষা করার জন্য সামাজিকভাবে সমাজকে তৈরি করবে। এটা হচ্ছে দ্বিতীয় কাজ, পরিবেশকে রক্ষা করা। তৃতীয় কাজ হচ্ছে কুটুম্ব প্রবন্ধন। আমরা জানি, বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে, আমাদের যে ভারতীয় পরিবার ব্যবস্থা সেটা আমাদের অনেক কিছু থেকে রক্ষা করেছে। বিশ্ব মন্দার সময় আমাদের যে ইকোনমিক টেম্পারেচার এরকম আর পৃথিবীর যেখানে যেখানে আছে সেখানে সেখানে হাহাকার হয়ে গেছে, আমরা আমাদেরকে রক্ষা করতে পেরেছি আমাদের পরিবার ব্যবস্থার জন্য। ঠিক তেমনই পরিবার ব্যবস্থায় আমাদের এত কম রিসোর্স, এত কম সামর্থ্যের মধ্যেও আমাদেরকে মানসিকভাবে সুখী রেখেছে। তাই ভারতীয় পরিবার ব্যবস্থা, কেউ দুর্বল সদস্য তাকে সহযোগিতা করার জন্য পরিবার কি দায়িত্ব নিতে পারে, সার্বিকভাবে ভারতীয় পরিবার ব্যবস্থার জন্য পরিবার প্রবোধন, এটা আমাদের তৃতীয় বিন্দু হিসেবে ভাবা হয়েছে। আরেকটি বিন্দু যেটি খুব গুরুত্বপূর্ণ, যেটা বাংলার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, সেটা হচ্ছে দেশ, রীতি, ভাষা, ভূষা এবং ধর্ম। এই নিয়ে জাগরণটা বাংলা থেকেই শুরু হয়েছিল। হিন্দু মেলার শুরুটা বাংলাতেই। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশী সমাজ লিখেছিলেন 1906 সালে, তার দুটি জায়গায় একই বক্তৃতা দিয়েছিলেন। তারপরে যেটি স্বদেশী সমাজ হিসেবে বই হিসেবে প্রকাশিত হয়। তারপরে যে স্বদেশী আন্দোলনের সময় বাংলা সবচেয়ে বেশি বড় করে ঝাঁপিয়ে পড়েছিল এবং বাংলা থেকেই সারা ভারতবর্ষে স্বদেশী আন্দোলন ছড়িয়ে পড়ে। এবং বিজ্ঞানের ক্ষেত্রে বাংলার যে অবদান, তার মূল ছিল স্বদেশী ভাবনা, সেটা কলোনিয়াল সায়েন্স ছিল না। আচার্য প্রফুল্লচন্দ্র রায় 1902 সালে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি লিখলেন। 1909 সালে তার দ্বিতীয় খণ্ড বেরোলো। এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি মানে ভারতীয় বিজ্ঞানের যে পরম্পরা, সেই স্বদেশের প্রতি গৌরববোধ, যেটা ভারতবর্ষের বিজ্ঞান আন্দোলনকে একটা উচ্চতায় নিয়ে গেছিল, তার মূল জায়গায় ছিল এই স্বদেশী ভাবনা। ঠিক তেমনি রাজনৈতিক ক্ষেত্রে ভারতবর্ষ এই ইংরেজকে বিতাড়নের ক্ষেত্রে, যেটা আমরা একটু আগেই শুনলাম যে জঙ্গল সত্যাগ্রহ, লবণ সত্যাগ্রহ, এই প্রত্যেকটার পেছনে স্বদেশী ভাবনা আছে, আত্মবোধ আছে। আমার দেশের জল থেকে নুন তৈরি হবে, সেটাই আমরা নিজেরা নুন তৈরি করবো। মহাত্মা গান্ধী যে ডাক দিয়েছিলেন, তেমন জঙ্গল সত্যাগ্রহে ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার তিনি সর্বজনীয়
আমরা স্বদেশী আত্মনির্ভর ভারতের কথা হচ্ছে এবং দেশ একটা গৌরবশালী ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা বলছি যে স্বর্ণ যুগে স্বাধীনতার পরে এই যুগের দিকে এগিয়ে যাচ্ছে। তার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে যাচ্ছে আমার স্ববোধ, স্ব উৎপাদন এবং স্বদেশী। এই স্বকে সমাজে স্থাপন করার জন্য বিশেষভাবে সমাজের মানুষের কাছে যাবেন। আর সব শেষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে নাগরিক কর্তব্য। আমরা বলছি ভারত বিশ্বগুরু হবে, কিন্তু ভারত বিশ্বগুরু হবে কিভাবে যদি মানুষের মধ্যে নাগরিক কর্তব্য বোধ না থাকে? কোথায় থুতু ফেলা উচিত, কোথায় পানের পিক ফেলা উচিত, যদি পুলিশ না থাকে রাস্তায় তাহলেও আমার ট্রাফিক নিয়ম কেন মানা উচিত, সমাজের প্রতি আমার কি কর্তব্য, সেটা উত্তর আমেরিকাতে কিংবা ইউরোপের দেশের স্বাভাবিক সাধারণ মানুষের মধ্যে, গড় মানুষের মধ্যে যতটা আসে, আমার সমাজের মধ্যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সামাজিক যে কর্তব্যবোধ, সেই কর্তব্যবোধের একটা ব্যাপক জাগরণ প্রয়োজন যে আমি আমার নিজের সামাজিক কর্তব্য কি পালন করব, কোথায় সমাজকে আমার পরিবেশকে সুন্দর রাখার জন্য কাজ করব, নাগরিক কর্তব্য কি পালন করব। এই পঞ্চম যে বিষয় সেটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রত্যেকটি ভারতীয় নাগরিককে নাগরিক কর্তব্যের জন্য বলার যে কাজ, সেই কাজটা হাতে নিয়েছি। এই পাঁচটি সমাজ পরিবর্তনের বিষয়ে প্রত্যেক স্বয়ংসেবক যাতে কাজ করেন সেই বিষয়ে দক্ষিণবঙ্গ এবং মধ্যবঙ্গের যে সামাজিক কার্যকর্তা এবং স্বয়ংসেবকেরা আসেন পূজনীয় সরস্বতী চাঁদের কাছে, আমরা সেই পাথেও নেব, মানে তার যে দিগদর্শন, সেই দিগদর্শন আমরা জানব। এই আমাদের আগামী কয়েকদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আসতে যাচ্ছে। পরম পূজনীয় সরস্বতী চাঁদজি এখানে প্রবাসে আসছেন। এই বিষয়টি বলার জন্যই আপনাদেরকে আমরা আমাদের দক্ষিণবঙ্গের প্রান্ত কার্যালয়ে আসার জন্য অনুরোধ করেছিলাম। হচ্ছে দাদা অসম্ভব ইস্যুটা একটু শিডিউলটা আরেকবার বলে দাও। 6 তারিখে মানে আগামীকাল উনি আসছেন, আগামীকাল সন্ধ্যায়। তারপরে থেকে এখানে 10 তারিখ পর্যন্ত বিভিন্ন সংঘের সাংগঠনিক বৈঠকে থাকবেন। তারপরে দুদিন কলকাতাতেই অখিল ভারতীয় টলি তার বৈঠক হবে। এখান থেকে 13 তারিখ সন্ধ্যাবেলায় গাড়িতে উনি বর্ধমানে যাবেন। 14 তারিখ থেকে 16 তারিখ সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম আছে। 16 তারিখ বিকেলে স্বয়ংসেবকদের টালিতে সকালে একত্রীকরণের কার্যক্রম আছে, সেখানে উনি প্রকাশ্যে বক্তব্য রাখবেন স্বয়ংসেবকদের একত্রীকরণে। তারপরে 17 তারিখ বর্ধমান থেকে সরাসরি কলকাতা বিমানবন্দরে তিনি আসেন। মানে 26-এর নির্বাচনের আগে আপনাদের একটু ঝাঁপিয়ে দিয়ে গেলেন এই 10 দিন। আমরা এক্ষুনি বলার প্রথমেই বললেন যে 1 বছর আগে, মানে গত বছরের আমাদের যে মার্চ মাসে অখিল ভারতীয় কার্যকারিণী যে বৈঠক, সেই বৈঠকে ঠিক হয়েছে এবং যে 46টি প্রান্ত আছে সেই 46টি প্রান্তের প্রত্যেকটাতেই পূজনীয় সরসংঘচালকজির প্রবাস থাকে। তাতে এক একটা সময়ে থাকে, সেভাবেই ঠিক হয়, তার সঙ্গে অন্য কোনো বিষয়ের সম্পর্ক নেই। বলছি জিষ্ণুবাবু, আপনি একটা বিষয় উল্লেখ করলেন খুব গুরুত্বপূর্ণভাবে, সেটা হলো যে জাতিভেদ প্রথা হিন্দু ধর্মের মধ্যে ক্যান্সারের মতো ছড়িয়ে আছে। বিভিন্ন বিরোধী দল বা অন্যান্য সংগঠন তারা বলে যে আরএসএস মনুবাদী একটা জায়গা এবং এরা জাতিভেদের ওপর নির্ভরশীল।
এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এই যে আপনাদের এই নতুন যে বিষয়টা সামনে উঠে আসছে, ক্যান্সারের মতো জাতিভেদ প্রথা ছড়ানো, এবং হিন্দুদের সেটা বুঝতে হবে, হিন্দুরা 4 ভাগে বিভক্ত এক্ষেত্রে জাতিভেদ প্রথার মাধ্যমে, তাহলে এটা কি নতুন কোনো কৌশল অবলম্বন করছেন নির্বাচন? একেবারেই নতুন নয়। আমি দ্বিতীয় সরসংঘচালকজির কথা বললাম, বাবা সাহেব দেওরাস, মধুকর দত্তাত্রেয় দেওরাস, তিনি বহুদিন আগে বলেছিলেন যে যদি জাতিভেদ পাপ না হয় তাহলে আর কিছুই পাপ নেই। বিশ্ব হিন্দু পরিষদ উদুপিতে আজ থেকে 35 বছর আগে, যেখানে সব সন্ন্যাসীদের একত্রিত করে উদুপির বৈঠকে ঠিক হয় হিন্দু বাহা সদরা সর্বে ন হিন্দু পতিত ভাবে। এটা বহু পুরনো সংঘের প্রয়াস যে হিন্দু বাহা সদরা সর্বে, প্রত্যেক হিন্দু আমার ভাই, ন হিন্দু পতিত ভাবে, কোনো হিন্দু পতিত হতে পারে না। তাই এটা নতুন কিছু বিষয় নয়, সংঘ প্রথম থেকেই। এবং আমি অনুরোধ করবো যাদের আগ্রহ আছে, মহাত্মা গান্ধী সঙ্গে স্বয়ংসেবকদের দেশ স্বাধীন হওয়ার পরে দিল্লির ভাঙ্গি কলোনিতে একটা স্বয়ংসেবকদের এরকম সমাবেশে বক্তব্য রেখেছিলেন মহাত্মা গান্ধী। তাতে তিনি উল্লেখ করেছিলেন যে উনি যখন ওয়ার্ধায় সংঘের ট্রেনিং ক্যাম্পে গেছিলেন তখন উনি দেখেছেন যে সংঘই একমাত্র সব জাতিকে জাতির পরিচয় ভুলিয়ে একত্রিত করার মতো ক্ষমতা রাখে। মহাত্মা গান্ধীর যে কালেক্টেড ওয়ার্ডস, তাতে এই বক্তব্য সম্পূর্ণ, তার যে বক্তব্য ভাঙ্গি কলোনির বক্তব্য, স্বাধীনতার পরে মহাত্মা গান্ধীর বক্তব্য, তাতে এটা উল্লেখ করেছেন। তাই জাতিভেদ প্রথার বিরুদ্ধে সংঘের যে সংগ্রাম সেটা একেবারে প্রথম থেকেই আছে। সেই ওয়ার্ধায় যখন 35 সালে মহাত্মা গান্ধী গেছিলেন তখনই মহাত্মা গান্ধী অনুভব করেছিলেন যে সংঘ এর বিরুদ্ধে লড়াই করেছে। এই জাতিভেদ প্রথার কারণে বলা হয়, যদিও সংঘের যেটুকু আমি বুঝি তাতে হচ্ছে সংঘ গোটা ভারতবর্ষ এবং আশেপাশে সমস্ত এলাকায় সনাতন ধর্মে মনে করে এবং সবচেয়ে প্রাচীনতম ধর্ম বলে মনে করে। নানা কারণে আমাদের দেশে বা অন্য দেশে, আমার দেশ ধরে যেহেতু আলোচনা হচ্ছে, অনেকে ব্রাহ্মণ্যবাদ বলুন, অন্য নানা কারণে হোক অন্য ধর্মের চলে গেছে। তাদের একটা বড় অংশকে দেখা যায় যারা সো কল্ড, আমরা যেভাবে বুঝি শিডিউল কাস্ট উল্টে বা যেভাবে ধরো অন্য যে গেছে, তাহলে সংঘ কি যারা এই জাতিভেদ প্রথার কারণ, কুঅভ্যাসের কারণে, ক্যান্সারের কারণে অন্য ধর্মে চলে গেছে, তাদের হিন্দু ধর্মে ফেরানোর কোনো উদ্যোগ কি সংঘ নেবে? জাতিভেদ প্রথার কারণে অন্য ধর্মে জাতিভেদ, প্রথম কথা জাতিভেদ প্রথা ক্যান্সারের মতো, কিন্তু অন্য ধর্মে যাওয়ার পেছনে অনেক কষ্ট, অনেক অত্যাচার আছে। ধরুন যেখানে জাতিভেদ প্রথা নেই, ধরুন মিশরের আগে একটা ধর্ম ছিল, আজকে 100% কনভার্সন হয়ে গেছে, সেখানে জাতিভেদ প্রথা ছিল। মধ্যপ্রাচ্যে যেসব জায়গাগুলোতে 100% কনভার্সন হয়েছে সেখানে জাতিভেদ প্রথা ছিল। আজকে দক্ষিণ আমেরিকাতে তাদের যে ধর্ম ছিল সেই ধর্ম নিঃশেষ হয়ে গেছে। সেখানে আপনি পেরুতে বা অন্য কোনো জায়গায় দক্ষিণ আমেরিকার দেশে গেলে তাদের যে আহু পাচালকে তারা পুজো করতেন, তাদের যে মায়া সভ্যতা, অন্য যে ধর্ম ছিল। তাই জাতিভেদ প্রথা ক্যান্সারের মতো, কিন্তু ধর্মান্তরিত হওয়ার জন্য মূল কারণ ছিল অসহনীয় অত্যাচার। যে অত্যাচার আমরা আমাদের জীবদ্দশাতে পূর্ব বাংলাতে নিজেরা চোখের সামনে দেখেছি। তাই কি কারণের জন্য ধর্মান্তরিত হয়েছেন সেটা অনেক বিস্তৃত আলোচনা, কিন্তু যারা আজকে নিজেদের, স্বামীজি যে বলতেন হিন্দু নামধারী, তাদের মধ্যে যে জাতিভেদের বিষ যদি থাকে সেইটাকে সমূলে উৎপাদন করা দরকার। সেটার জন্য সংঘ লাগাতার কাজ করছে। বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দল জাত গণনার দাবি করেছে, সেক্ষেত্রে এটা রাজনৈতিক দলের জায়গা থেকে উঠেছে, সেখানে আরএসএস এর অবস্থানটা কি? দেখুন, এই ব্যাপারে বহুবার অখিল ভারতীয় স্তরে বক্তব্য স্পষ্ট করা হয়েছে। সর্বভারতীয় নেতৃত্বের বক্তব্য পাবলিক ডোমেনে আছে, তাই নতুন করে এই বিষয়ে বলার কিছু নেই। এটা মাননীয় সড়ক কার্যবাহীও বক্তব্য রেখেছে আছে, এটা আপনি পাবলিক ডোমেনে আছে, দেখে নিতে পারেন। বলছি এই যে আপনারা এই যে শতবর্ষে এর উপর জোর দিচ্ছেন ভারতীয় পরিবার ব্যবস্থাকে, তো
তো ভারতীয় পরিবার ব্যবস্থাকে কেন জোর দিচ্ছে এবং সেইটা কি আপনাদের মনে হচ্ছে যে বর্তমানে এটা মানে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গিয়ে ক্ষয়িষ্ণু হয়েছে বলে আবার সেটাকে ফেরানোর চেষ্টা করছে, আর সেটার জন্য পরিবারের কোনো কিছু করার জন্য কি আপনারা উৎসাহ দিচ্ছেন? দেখুন, এই দুটোই গুরুত্বপূর্ণ। যেটা আমি বললাম বাংলা থেকেই এটা শুরু হয়েছিল, সেটা প্রফুল্লচন্দ্র রায়ের কথা বলুন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে বলুন, স্বদেশী আন্দোলনের কথা। এই স্বটা আত্মনির্ভর ভারতবর্ষ নিজের উৎপাদনের জন্য, ভারতবর্ষ নিজের আত্মশক্তিতে বলিয়ান না হলে বিশ্বের সমগ্র ঐশ্বর্য কোনো একটা গণ্ডগ্রামে ঢেলে দিলেও তার দুঃখে নিদর্শন হবে না, স্বামী বিবেকানন্দ বলেছিলেন। সেই স্বয়ের জাগরণের জন্য, আত্মশক্তি জাগরণের জন্য সংঘ ভেবেছে। আর দ্বিতীয় যে বিষয়ে ভারতীয় পরিবার যে প্রথা, সেটার ব্যাপারে বিভিন্ন দেশে একটা খুব সুন্দর বই আছে, গিফট আর ওপেন, স্বামী বিবেকানন্দের বিষয়ে একজন আমেরিকান লেখা, যে স্বামীজি এই পরিবারের যে ভাবনা, যে ভারতবর্ষের যে আত্মার ভাবনা, সেটাকে পৃথিবীর মানুষকে শিখিয়েছিলেন। আমরা পরিবারের কোনো একজন সদস্য এরকম হতো যে 4 জন ভাই, তার ভাইয়ের মধ্যে একজন ভাইয়ের অর্থনৈতিকভাবে দুর্বল, তাকে অসম্মান করা হতো না। হয়তো বড় ভাই তিনি পরিবারের কর্তা, তার কথাতেই পুরো পরিবার চলত। অর্থনৈতিকভাবে হয়তো ছোট ভাই সবচেয়ে বেশি রোজগার করে। এই যে একটা পারিবারিক সমাজ ব্যবস্থা ছিল, সেটা আমাদের অনেক বিপদের থেকে, একটু আগে আমি দক্ষিণ আমেরিকার কথা বললাম, ঈশ্বরের কথা বললাম, আমরা এখনো নিঃশেষ হয়ে যাইনি। সেই নিঃশেষ হয়ে না যাওয়ার পেছনে আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই পারিবারিক যে জীবন, সেই জীবনটা আমাদের অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে রক্ষা করতে পারে। আমাদের পরিবারের একজন সদস্য যদি কোনোভাবে তার কোনো অসুস্থতা হলো, তার কোনোভাবে সে ক্ষতিগ্রস্ত হলেন, পুরো পরিবার তাকে সাপোর্ট করার জন্য, তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসে। এবং সেও মনে মনে কাজে যাওয়ার সময় ভাবে যে আমার কিছু হয়ে গেলে আমার পরিবার আমার সঙ্গে আছে। তাই এই পরিবার প্রবোধন, এটা আমাদের সমাজকে বহু দিন থেকে, বহু বছরের বিদেশি আক্রমণের সময় থেকে আজ পর্যন্ত ভারতীয় সমাজকে রক্ষা করেছিল। সেই পারিবারিক ব্যবস্থা একটা সুফল আছে, সেটাই আমরা সমাজের কাছে আবার নতুন করে মনে করি। একটা বিষয়, বাংলাদেশে আছে না পরিস্থিতি হিন্দুদের আপনি দুবার হয়ে গেছে, যদিও দুটো মানে আরএসএসের সাংগঠনিক দুটো প্রান্তে এসে প্রবাস ভালো, কিন্তু তাহলেও মানে যদি পশ্চিমবঙ্গ হিসেবে দেখা যায় তো মাঝখানে একটা পরিবর্তন, তাহলে এরকম এক টাকার 10 দিন সরসংখ্যাও এখানে এসে প্রবাস করেছেন, আমাদের আগে হয়েছে। আমি এখনই বললাম যে দুটো প্রান্ত যেহেতু, তাই পাশাপাশি পড়ে যাওয়াতে কাকতালীয় ভাবে হয়েছে। আর মাঝখানে এই সময়ে একটা অখিল ভারতীয় টলির বৈঠকও হয়, তাই ইংরেজিতে বলে না ফাংশনাল অ্যাসপেক্ট, মানে ব্যবস্থার সুবিধার জন্য এই মাঝখানের অংশটুকু পূজনীয় সরসংঘচালক এখানে থাকবেন। কিন্তু দুটি প্রান্তের প্রবাস এমনিতেই হতো, যেমন উত্তরবঙ্গে হবে, 46টি প্রান্তের সব জায়গাতেই হবে, কাকতালীয় ভাবে এটা হয়েছে। কিন্তু এই যে 10 দিন একটা নাম কাকতালীয় ভাবে এবং যে কারণে না, অনেকদিন আমাদের সঙ্গে জীবনে যখন দেখা, আমার মনে পড়ে না যে কোনো সময় এটার কোনো পজিটিভ ইমপ্যাক্ট কি হবে? অবশ্যই এই যে 5টি কথা বললাম, এই কাজটা যত সহজে আমি বললাম যে সামাজিক সমরসতা, স্বয়ের জাগরণ বা মানুষকে নাগরিক কর্তব্যের কথা জনে জনে বলা, এটা তো একটা সাংঘাতিক কাজ। তা ওনার কাছ থেকে আমরা দিক নির্দেশ পেয়ে এই কাজটা সফলভাবে করব। ভগবানের কাছে প্রার্থনা যে এই কাজটা করার জন্য আমাদের এই সময়টা ভালোভাবে কাটে। अर्जुन जिशु जी नमस्ते। 2 सवाल हैं। एक तो आरएसएस जो कह रहे कि आप 100 साल में ये होगा, दूसरा आरएसएस की तरह आर्य समाज जो है वो घर वापसी का भी प्रोग्राम चल रहा है। आरएसएस की तरफ से नहीं, आर्य समाज अलग जो है, आर्य समाज भी देश में घर वापसी की प्रोग्राम चलाती है, और आप भी, क्या आप लोगों के उसमें कुछ ऐसा है कि दोनों संस्थाएं मिलकर एक साथ चलाने जा रही है एक समाज में? ऐसा कुछ नहीं हुआ है। आर्य समाज के साथ अच्छा सद्भाव है, वो कार्यक्रम आर्य समाज का है।
वो अपने काम करें। इसमें ऐसे प्रायोगिक ढंग से आर्य समाज के साथ इस विषय में ऐसे कुछ अखिल भारतीय स्तर में या प्रांतिक स्तर में ऐसे कोई तय नहीं। अच्छा, दूसरा ये है सर कि जो लोग धर्म परिवर्तन कर रहे हैं उसमें देखने में आ रहा है कि दो चीजें, एक तो आर्थिक स्थिति, सेकेंड इज एजुकेशन की कमी। जैसे जहाँ पर बच्चे ये चाहते हैं कि हमें उस तरह की एजुकेशन ना मिले जो दूसरे धर्म की तरह, तो क्या आरएसएस उन लोगों को जो गरीब तबका है, जो ज्यादातर जो है वो परिवर्तन कर रहा है धर्म, उनके लिए, उनके परिवारों को आर्थिक उन्नति के लिए क्या कर रहा है? दूसरा, ऐसे इलाके जहाँ पर स्कूलों की कमी है वहाँ आरएसएस कोई इस तरह के स्कूल खोलने की विचार करें? जरूर। आरएसएस के जो स्वयंसेवक जैसे संस्था में है, जैसे वनवासी कल्याण आश्रम, वनबंधु परिषद, विश्व हिंदू परिषद, वो वनवासी क्षेत्र में, गिरिवासी क्षेत्र में जहाँ तथाकथित शेड्यूल्ड ट्राइब के बंधु है, इनके बीच में काम करने के लिए बहुत दिन से प्रयास है। इसमें वन टीचर स्कूल एकल भी एक अभियान है, जहाँ स्कूल नहीं पहुंच सकते हैं, मतलब स्कूल तक बच्चे नहीं आ पाते हैं, तो बच्चों तक पहुंचाने की प्रयत्न हम लोग करते हैं। जो वन टीचर जाकर बच्चों को पढ़ाएंगे और उधर से बच्चों को लेकर कोई आवासीय स्कूल में लेने की व्यवस्था, ये बहुत दिन से चल रहा है और बंगाल से ही शुरू हुआ था और भारत भर में ये यशस्वी भी हुए हैं, वन टीचर स्कूल एकल अभियान के नाते। तो ये काम तो हम लगातार कर रहे हैं। जहाँ गरीबी है और गरीबी के कारण लोगों को ऐसे धर्मांतरित किया जा रहा है, तो ये दुख की बात है। तो ऐसे क्षेत्र में गरीबों के बीच या वनवासी क्षेत्र में शेड्यूल्ड ट्राइब जो बंधु है उनके बीच में भी काम बहुत दिन से चल रहा है। 16 তারিখে যে সর্বসম্মতির যে কর্মসূচি, এটা কি প্রকাশ্য সমাবেশ? স্বয়ংসেবকদের একত্রীকরণ, যারা স্বয়ংসেবক তাদের কিছু না কিছু দায়িত্ব আছে, তারাই একত্রিত হয়ে শুনবেন, তাতে প্রেস যেতে পারবেন, তাতে কি বলছেন শুনতে পারবেন। প্রেসের শুধু মধ্যবঙ্গের কার্যকর্তা, তাও মধ্যবঙ্গের পুরো মধ্যবঙ্গের নয়, বর্ধমান শহরের থেকে আর 2-3টে বিভাগ ওইটুকুই, কারণ তালিমের যে জায়গাটা, সেই জায়গাটাও সাইড যে জায়গা সেটাও খুব বড় নয়, তাই বর্ধমান এবং তার পাশে 2-3টে বিভাগেরই। বলছি, বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে তো এই মুহূর্তে পরিস্থিতি উদ্বেগজনক, যে সংখ্যালঘু হিন্দুরা সেখানে আক্রান্ত। আপনারা কি ভাবছেন, বাংলাদেশ ইস্যুকে কিভাবে দেখবেন, এবং যারা হিন্দুরা এবার বাংলায় আসতে চাইছেন, যারা সীমান্ত এলাকায় যাচ্ছেন, তাদেরকে সিএ বা এনআরসি দিয়ে এই দেশে ঠাঁই দেওয়া উচিত কিনা, আপনাদের কি মত? বাংলাদেশের বিষয়ে মাননীয় সরকার্য বাবুজির যে স্টেটমেন্ট, সেটা একদম পরিষ্কার যে হিন্দু অত্যাচারিত এবং বাংলাদেশের যে হিন্দুদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অবদান, তাদের পরিবার আত্মীয় পরিজনই ওখানে আছেন, তার জন্য তাদের স্বার্থের বিষয়টা এবং তাদের সুরক্ষার বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে। এবং এর জন্য এটাকে আন্তর্জাতিক স্তরে যেভাবে বিষয়টাকে আটকানো এবং কি করার জন্য যেভাবে যে স্তরে করা প্রয়োজন, সংঘ সার্বিকভাবে এই কাজ করবে। ছিলাম যে এই বর্তমান যে শাসক আছে এই রাজ্যে, আর আগে যারা ছিল, বরাবর অভিযোগ ওঠে যে বর্তমান শাসক যারা আছে তারা আরএসএসকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, ফলে তাদের এই রাজ্যে বারবারন্ত হচ্ছে। এবং এই মুহূর্তে সারা রাজ্য জুড়ে সরস্বতী পুজোকে কেন্দ্র করে একটা বিতর্ক হচ্ছে। তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, মানে আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টা এবং এই অভিযোগটা কি বলবেন? রাজনৈতিক শক্তিতে যারা আছেন বা রাজনৈতিক দল, আমরা মনে করি না কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের শত্রুতা আছে। বামপন্থী দল বহুদিন ধরে কেরলে আছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংগঠন যদি সবচেয়ে ভালো বলেন তাহলে কেরলের সংগঠন সবচেয়ে ভালো। তাহলে কেরলে কি বামপন্থী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে সহযোগিতা করেছে বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কেরলে শক্তিশালী হয়েছে? তাই কেউ সহযোগিতা করার উপরে নির্ভর করে না। হিন্দুদের জন্য, হিন্দুকে সংগঠিত করার জন্য এবং সার্বিকভাবে দেশভক্ত মানুষের সংগঠন হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে মানুষ
মনে করছে। তাই পশ্চিমবঙ্গেও যেমন সঙ্ঘের সংগঠন এবং কার্যক্রম বাড়ছে, তেমন কেরলেও বাড়ছে। কোথাও এই রাজনৈতিক দল আছে, কোথাও অন্য রাজনৈতিক দল আছে। আমরা কোনো রাজনৈতিক দলকে শত্রু মনে করি না। আমরা মনে করি রাজনৈতিক দলের বিভিন্নতা থাকলেও ভারতবর্ষকে মাতৃরূপে মনে করে প্রত্যেক রাজনৈতিক দল গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে নিজেদের কাজ করবে। সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে বিতর্ক হচ্ছে সারা রাজ্য জুড়ে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, জেহাদি শক্তি পূর্ব বাংলার সঙ্গে পশ্চিম বাংলাতেও অনেক ক্ষেত্রে আমাদের ভয়ের কারণ। সেটা কালিয়াচকের ঘটনা বলুন, কিংবা ধুলাগড়ের ঘটনা বলুন, কিংবা খাগড়াগড়ের বোমা বিস্ফোরণের কথা বলুন। এবং এই যে সীমান্তের জায়গাগুলোতে অস্থির হয়ে উঠছে এবং অনেক জায়গাতে দ্রুত তার ডেমোগ্রাফি পরিবর্তিত হচ্ছে, জনসংখ্যার বিন্যাস পরিবর্তিত হচ্ছে, এটা পশ্চিমবাংলায় হচ্ছে। রাজনৈতিকভাবে যদি এটার কেউ পৃষ্ঠপোষকতা করেন, তারা ভুল করছেন। যখন পূর্ব বাংলার মানুষ ওখানে একটা রাজনৈতিক দল থাকতে চেয়েছিলেন, তাদের দলনেতাই ওখান থেকে রাতের অন্ধকারে এখানে চলে আসতে বাধ্য হয়েছে। পশ্চিমবাংলার অবস্থা যদি এরকম একটা অবস্থার দিকে যায়, যেখানে হিন্দুরা থাকতে পারবেন না, সেখানে এখানকার রাজনৈতিক দল দ্বারা এদেরকে সহযোগিতা করছেন, জেহাদি শক্তিকে, তারাও রাতের অন্ধকারে অন্য কোনো জায়গায় হয়তো গুজরাটে চলে যাবেন, কিংবা উত্তরপ্রদেশে চলে যাবেন, কিংবা দেশের বাইরে চলে যাওয়ার মতো তাদের অবস্থা তাহলে তারা চলে যাবে। তাই রাজনৈতিক দল যদি ভুল করেন সেটা দুঃখজনক, কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে শত্রুতা আমাদের নেই। আমরা মনেও করি না কোনো রাজনৈতিক দল আমাদের বিরোধী, বা আমরা কোনো রাজনৈতিক দলের বিরোধী। আপনারা যে ভুল করছে, আপনারা কি মনে করেন মতামত করছেন হরিণঘাটায় যে সরস্বতী পুজো হতে দেওয়া হয়নি, তো সেটা নিয়ে সরাসরিভাবে যদি কিছু বলেন? বাংলায় সরস্বতী পুজো বাংলার সংস্কৃতির সঙ্গে যুক্ত। ভারতবর্ষের সব জায়গাতে সরস্বতী পুজো বাংলার মতো করে এরকম উৎসাহ উদ্দীপনা হয় না। এবং বহুদিন থেকে বাংলায় সরস্বতী পুজোর এই উৎসবে হিন্দু নন এইরকম মাস্টারমশাই এবং শিক্ষক এবং শিক্ষার্থী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতেন। তাই আজকে সরস্বতী পুজো বন্ধ করার জন্য যে প্রয়াস, এটা বিশুদ্ধ জেহাদি চক্রান্ত, তার মধ্যে অন্য কোনো ভাব নেই। তারা বাংলার ঐতিহ্যকে নষ্ট করার জন্যই সরস্বতী পুজো বন্ধ করার জন্য কি করছি। আমাদের প্রশ্ন, প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই যে ওনার এই 10 দিনের সফর, এই সফরের মধ্যে কি পশ্চিমবঙ্গে কোনো বিশিষ্ট জন তাদের সাথে দেখা করবেন, অথবা কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক ব্যক্তি যদি ওনার সাথে দেখা করবেন বা দেখা করার সময় চেয়েছেন, বা সেটা কোনো অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এই যে সরস্বতী পুজো নিয়ে প্রশ্নগুলো, বাংলাদেশ নিয়ে প্রশ্নগুলো, এই সমস্ত কিছু নিয়ে একটা সামাজিক ইম্প্যাক্ট রয়েছে না? তো যখন ওনার সফর হচ্ছে এবং উনি 10 দিন পশ্চিমবঙ্গে থাকবেন, বিভিন্ন প্রান্তে থাকবেন, কখনো ইনডোর মিটিং করবেন, কখনো আউটডোর মিটিং করবেন, এই সামাজিক পরিমণ্ডল, পশ্চিমবঙ্গের এই সামাজিক অবস্থা, সেটা নিয়ে কোনো বার্তা আপনারা আশা করছেন, বা কি ধরনের বার্তা আশা করছেন? আমরা বলি পূজনীয় সরসঙ্গ চালক, উনি বলেন, আমরা সেটাকে কার্যে রূপান্তরিত করি। উনি কি বলবেন সেটা বলার ক্ষমতা আমার নেই। উনি বলবেন, তারপরে আমরা সেটাকে পালন করি। দূরদর্শন অফিসে আপনি বললেন যে প্রয়াস চলছে সেটা বিশুদ্ধ জেহাদি চক্রান্ত, এই প্রয়াসটা কারা করছে বলে আপনাদের কাছে সরস্বতী পুজো বন্ধ কারা করছেন? তাদেরকে কিন্তু আপনাদের কাজ সরস্বতী পুজো বন্ধ করার জন্য যারা করছেন সেই ব্যক্তিকে এবং তার যে অ্যাফিলিয়েশন সেটা খুঁজুন, আর সেটা নিয়ে খবর করুন যে সরস্বতী পুজো বন্ধ যিনি করছেন তার ব্যক্তিগত পরিচয় কি, তার সাংগঠনিক পরিচয় কি। আর যদি কোনো সাংগঠনিক পরিচয় না থাকে তাহলে সেটা আরো গুরুত্বপূর্ণ বিষয় যে কেন হঠাৎ করে সরস্বতী পুজো বন্ধ করতে চাই। সেখানে একটা জিনিস প্রশ্ন করবো, মানে যোগেশচন্দ্র কলেজে সংবাদ মাধ্যমে সামনে যা যা এসছে, যোগেশচন্দ্র কলেজে বাধা দেওয়া হয়েছিল, সেখানে একটার বদল 3টে পুজো হয়েছে আলাদা। হরিণঘাটে বাধা দেওয়া হয়েছিল, সেখানে র্যাক মোতায়েন করে পুজো হয়েছে। এই ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকাটাকে আপনারা কিভাবে দেখছেন? আমি আবারও বলছি, রাজ্য সরকার যাতে বাংলার সংস্কৃতি ঠিক থাকে, সরস্বতী পুজো বাংলার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত,
ভারতবর্ষে এরকম অনেক প্রদেশ আছে যেখানে হিন্দু আছেন, কিন্তু প্রত্যেক ঘরে ঘরে বা প্রত্যেক স্কুলে, প্রত্যেক কলেজে সরস্বতী পুজো হয় না। এটা বাংলা সংস্কৃতি। আমি আশা করব যে রাজ্য সরকার এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বাংলা সংস্কৃতিকে রক্ষা করা। থ্যাংক ইউ। সরসংঘের আর্জি করে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার কোনো সম্ভাবনা আছে?